আজকে আমরা আলোচনা করব পরিমাণগত রসায়ন থেকে কুমিল্লা বোর্ড 2022-এ আসা একটা প্রশ্ন। প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে 0.80 গ্রাম ভরের একটা আয়রন ট্যাবলেট, তার মানে হচ্ছে Fe আয়রন ট্যাবলেট সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত 25 ml দ্রবণকে। কথাটা একটু খেয়াল করো। প্রথমে আমার কাছে ধরো একটা আয়রনের ট্যাবলেট আছে, এখানের মধ্যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে আয়রন ট্যাবলেট, ধরো এটা হচ্ছে 0.80 গ্রাম। এই জিনিসটাকে কি হলো, সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো, মানে এটার মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলাম। সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে এটা তো গলে যাবে আয়রন ট্যাবলেট। তো এটার প্রাপ্ত 25 ml দ্রবণকে, মানে এখানে যে দ্রবণটা তৈরি করা হয়েছে আমি জানি না সেটা কতটুকু, এখান থেকে 25 ml কে আলাদা করতে বলছে আরেকটা পাত্রের মধ্যে। আচ্ছা, আরেকটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে আলাদা করতে বললো 25 ml। এরপরে এই দ্রবণটাকে টাইট্রেশন করলো কার উপস্থিতিতে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা দেওয়া আছে 0.1 মোলার। এই ইনফরমেশনগুলো দেওয়া। ওকে, ট্যাবলেটের বিশুদ্ধতা যাচাই করা হলো। ওকে, দেখলাম ক নাম্বার কোয়েশ্চেন বলছে তড়িৎ চালক বল কি, এটা অধ্যায় 4-এর, এটা এখানকার কোয়েশ্চেন না দেখে এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। BF3 এটি লুইস অ্যাসিড, এটা অধ্যায় 1-এ, তো এটাও এই চ্যাপ্টারের না। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা এটা অ্যানালাইসিস করি। উদ্দীপকে উল্লেখিত পদার্থের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কোন পদার্থের ঘনমাত্রা দেওয়া আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। এটাকে আমাদেরকে ppm নিতে হবে। তো ppm মানে কি, আমি একটু এখানে একটু লিখি ppm। আচ্ছা, ppm এই কথাটার মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। দ্রবণের ক্ষেত্রে আমরা হিসাব করি মিলিগ্রাম পার লিটার, আর ভরের ক্ষেত্রে আমরা হিসাব করি মিলিগ্রাম পার কেজি। আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা সমাধান করতেছি। আচ্ছা, এই ঘনমাত্রা এখন এখানে 0.1 মোলার, এই কথাটা মানে হচ্ছে 0.1 মোল পার লিটার। আচ্ছা, মোল পার লিটার। এগুলো কিন্তু ধাপে ধাপে দেখাইতে হবে, হ্যাঁ, এককগুলো ধাপে ধাপে দেখাইতে হবে। যদিও এগুলো শর্টকাট আছে, কিন্তু এগুলো বোর্ডে বা কলেজে এগুলো ধাপে ধাপে দেখাইতে হয়। আচ্ছা, দেখো আমাদেরকে যাইতে হবে মিলিগ্রাম, তাহলে মিলিগ্রামে যাওয়ার আগে আমাদেরকে কেজিতে যেতে হবে, আর মোল থেকে গ্রামে আগে গ্রামে যেতে হবে। তাহলে মোল থেকে গ্রামে যাওয়ার জন্য কি করতে হবে? আমরা ফর্মুলা জানি, N = W/M। W = N × বড় হাতের M। তার মানে মোলকে যদি আণবিক ভর দ্বারা গুণ দেওয়া হয় তখন আমরা গ্রামে যেতে পারবো। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর হচ্ছে KMnO4। আমি সরাসরি লিখে দিচ্ছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে আণবিক ভর সেটা হচ্ছে 158.1। আচ্ছা, একটু খেয়াল রেখো, এখানে 158.1 যে লিখলাম, এখানে পটাশিয়ামের পারমাণবিক ভরকে আমি ধরে নিয়েছি কিন্তু 39 না, 39.1। ওকে, তাহলে এটা দিয়ে আমি এখানে গুণ দিই 158.1 গ্রাম পার লিটার। এখন গ্রামে রাখলে তো হবে না, আমাদেরকে যেতে হবে মিলিগ্রাম, যেহেতু ppm বলছে, আর লিটার তো এখানে তো আছেই। তার মানে গ্রাম থেকে মিলিগ্রামে যাওয়ার জন্য কি করতে হবে? 1000 দিয়ে গুণ দিতে হবে। 158.1, আমরা জানি 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তাহলে 1000 দিয়ে গুণ দিয়ে দিই, মানে 10³ দিয়ে গুণ দিলাম, তাহলে এটা চলে গেল কোথায়? মিলিগ্রাম পার লিটারে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে, কারণ ক্যালকুলেশনটা করে নিই, হ্যাঁ, 15,810 মিলিগ্রাম পার লিটার। আর এই যে মিলিগ্রাম পার লিটার দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ppm। 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা শেষ করলাম। এবার আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। দেখো, ওকে, 4 নম্বর দেখি আমরা এখানে যেই
জিনিসটা তোমাদেরকে বুঝাইলাম কিছুক্ষণ আগে, উদ্দীপকটা। এই উদ্দীপকের মধ্যে বা ফিগারে যেটা আঁকছি, এখানে কিছু সমস্যা আছে কোশ্চেন গত। এখানে বলছে উদ্দীপকের টাইট্রেশনে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ে, অর্থাৎ এখান থেকে আমাদেরকে আয়রনের বিশুদ্ধতা বের করতে হবে, আয়রন কতটুকু পরিমাণ বিশুদ্ধ। এই বিশুদ্ধতা নির্ণয়ে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হলে, এখানে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এখন ব্যবহার করতে বলছে সোডিয়াম ডাইক্রোমেট। কথাটা একটু বুঝে নিও। এখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এখানে বলা হয়েছে সোডিয়াম ডাইক্রোমেট। তাহলে এই দুইটার মধ্যে কোন জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় করা উত্তম? কোন জারক পদার্থের সাহায্যে? এখানে সোডিয়াম ডাইক্রোমেট যেটা, সেটা হচ্ছে এক ধরনের জারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, এটাও কিন্তু জারক। তাহলে এই দুটার মধ্যে কোনটার পরিমাণ, মানে কোনটার সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় করা উত্তম? তাহলে তুমি হয়তো এটা বুঝতেছো, এটা একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন এবং এই জারক পদার্থটা ব্যবহার করে আমি আয়রনের ভ্যালুটা বের করার চেষ্টা করব। এই জারক পদার্থটা ব্যবহার করে আমি আয়রনের পরিমাণটা বের করার চেষ্টা করব। এই তো, যেটার থেকে আমি পরিমাণ বেশি পাবো সেটাই হয়তো বেশি পরিমাণ উত্তম। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই জায়গার মধ্যে কোনো ডাটা দেওয়া নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তুমি বলতে পারো ভাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তো ডাটা দেওয়া আছে 0.1 মোলার 25 ml। খেয়াল করে দেখো এখানে যে 25 ml, এটা কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 0.1 মোলারের 25 ml না। এটা হচ্ছে আয়রনটাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করার পরে যে পরিমাণটা, সেইখান থেকে 25 ml কে আলাদা করে নেওয়া হয়েছে। 25 ml কে আলাদা করে নেওয়া হয়েছে, তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে দেওয়া হয়েছে। যেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোনো আয়তন কিন্তু দেওয়া নাই, আছে হচ্ছে ঘনমাত্রা। সুতরাং এই 25 ml কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের নয়। এই 25 ml হচ্ছে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে, আয়রনটাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে যতটুকু হয়েছে সেখান থেকে 25 ml কে আলাদা করা হয়েছে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এই কারণে এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা আসলে পসিবল না। তাহলে এটাকে আমাদেরকে প্রুফ করতে হবে কিভাবে? এইটা আমাদেরকে প্রুফ করতে হবে থিওরিটিক্যাল হেল্প নিয়ে। কীরকম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7 এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, তাইলে কোনটা ব্যবহার করা উত্তম? এটা আসলে একটু থিওরিতে অ্যান্সার দিতে হবে। আমরা জানি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কিছু সুবিধা আছে। কি কি সুবিধাগুলো? প্রাইমারি স্ট্যান্ডার্ড, আমি একটু দাগ দিয়ে নিচ্ছি, এটা একটু বোল্ড করে একটু ব্লক করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। সোডিয়াম ডাইক্রোমেট আমি যদি ব্যবহার করি তখন এখানে কিছু সুবিধা পাওয়া যায়। সুবিধা কি কি? সুবিধা হচ্ছে এদের ঘনমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হয় না, ঘনমাত্রা অপরিবর্তনীয়। মানে হচ্ছে এদের ঘনমাত্রা পরিবর্তন হয় না, দীর্ঘদিন ধরে কিন্তু একই অবস্থায় থেকে যায়। অর্থাৎ আমি যে ঘনমাত্রা নিয়ে কাজ করব সেটা অনেক দিন ধরে সেম পরিমাণে থাকবে। এটা হচ্ছে তার একটা সুবিধা। সেকেন্ড সুবিধাটা হচ্ছে আমি এটার যে ওয়েটটা নিব, কতটুকু আমরা ইউজ করব, হ্যাঁ, বা পরিমাণ নির্ণয়ের জন্য যে রাসায়নিক নিক্তিতে নিব, সেই রাসায়নিক নিক্তির সাথে কোনো বিক্রিয়া করে না। তার মানে বিক্রিয়া যদি না করে তাহলে রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় হবে না, বিক্রিয়া করলে তো সেটা ক্ষয় হয়ে যাবে। আর যদি বিক্রিয়া না করে তাহলে তো রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, এরপরে এটাকে আমি যদি খোলা অবস্থায় রেখে দিই তাহলেও তার ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ সেটা বায়ুর সাথে কোনো বিক্রিয়া করবে না,
বায়ুর সাথে কোনো বিক্রিয়া করবে না। এই কতগুলো সুবিধা আছে, যেই সুবিধাটা থাকার কারণে এই সোডিয়াম ডাইক্রোমেট দিয়ে আমি আয়রনের পরিমাণটা বের করতে পারবো। এখন বলতে পারো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি ঝামেলা? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঝামেলা হচ্ছে এটা যেহেতু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তার মানে তার ঘনমাত্রা সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। আমি জাস্ট একটা রিয়াকশন লিখি এখানে। যেমন আমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ওপেন রেখে দিই বা খোলা জায়গায় যদি রেখে দিই, তখন সেটা পানির সাথে বিক্রিয়া করে, বায়ু জলীয় বাষ্প বা পানির সাথে বিক্রিয়া করে জিনিসটা হবে ম্যাঙ্গানিজ অক্সাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস অক্সিজেন। আমি কিন্তু ব্যালেন্স ছাড়া লিখতেছি, হ্যাঁ, এটা কিন্তু ব্যালেন্স করা হয়নি। এই জিনিসটা তৈরি করবে, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। যেহেতু পরিবর্তন হয়ে যাবে, তার মানে এটার বারবার আমাকে চেক করে দেখতে হবে যে এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা আসলে 0.1 মোলারটা আছে কিনা সবসময়। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও, এটা ঠিক করি। হ্যাঁ, বারবার কিন্তু আমাকে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা কিন্তু চেক করে দেখতে হবে। হ্যাঁ, কি ঝামেলা? আচ্ছা, এবার আসছে। এই জিনিসটা আমাকে বারবার পরীক্ষা করে দেখতে হবে। তো এই ঝামেলাগুলা যাতে না হয়, আমি যাতে সহজেই আয়রনের পরিমাণটা বের করতে পারি, সেই কারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে সোডিয়াম ডাইক্রোমেট দিয়ে আয়রনের পরিমাণ নির্ণয় করা উত্তম। আর এখানের মধ্যে ডাটা ইনসাফিসিয়েন্ট বা ডাটা একটু সমস্যা থাকার কারণে কিন্তু এই জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায় না, থিওরিটিক্যাল পদ্ধতির সাহায্য নিতে হয়েছে। যেমন এখানে যদি পটাশিয়াম দ্রবণ 0.1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকতো, তারপরও আমাদের কিন্তু ম্যাথটা করতে ঝামেলা হইতো। কেন? কারণ সোডিয়াম ডাইক্রোমেটে কোনো ইনফরমেশন দেওয়া নেই। যেহেতু ইনফরমেশন গ্যাপ আছে, সেই কারণে আমরা ম্যাথটা সরাসরি থিওরিটিক্যাল হেল্প নিয়ে করে ফেললাম। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকের ক্লাসটা হলে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ক্লাসে কোনো কলেজ কোয়েশ্চেন বা বোর্ড কোয়েশ্চেন নিয়ে। আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ।